Doesn't have the stamina. I said she doesn't have the stamina. Looks to stamina. But this is a man who has called women pigs, slobs and dogs. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম বিতর্কে হিলারির জয়। 90 মিনিটের বাকযুদ্ধে বাদ যায়নি ব্যক্তিগত রেষারেষিও। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি কমিশনের বৈঠক স্থগিত ভারতের। রক্ত ও পানি একসঙ্গে বইতে পারে না, মোদির কড়া জবাব। কলকাতা বিমানবন্দর থেকে জাল নোট ব্যবসায়ী গ্রেপ্তার, তার সঙ্গে দুর্গোৎসবে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার জঙ্গিদের যোগাযোগ ছিল দাবি পুলিশের। এবং সিরীয় সেনা হত্যার ঘটনা ধামা চাপা দিতেই বিমান হামলার জন্য রাশিয়াকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। অভিযোগ, রাশিয়ার ঐক্যমত্যের সরকার গঠনের প্রস্তুত আসাদ সরকার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি বিতর্কে অংশ নেন। প্রথম দিনের বিতর্কের সবচেয়ে বেশি গুরুত্ব পায় কর্মসংস্থান, সন্ত্রাস দমন ও বর্ণবাদ প্রসঙ্গ। ট্রাম্প আইএস উত্থানের পেছনে ওবামা প্রশাসনকে দুষলে পাল্টা আক্রমণে হিলারি আঙুল তোলেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট বুশ প্রশাসনের দিকে। পাল্টা আক্রমণের মধ্য দিয়ে শেষ হয় 90 মিনিটের বাকযুদ্ধ। নিউ ইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে তখন এনবিসি নিউজের উপস্থাপক লেস্টার হল্ট বাকযুদ্ধের লড়াইয়ে নাম ঘোষণা করলেন ডেমোক্রেটিক হিলারি ক্লিন্টন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের। টান টান উত্তেজনার মাঝে শুরু হলো দুই প্রেসিডেন্ট প্রার্থীর সরাসরি নির্বাচনী বিতর্কের প্রথম পর্ব। প্রথম দিনের বিতর্কে সবচেয়ে বেশি প্রাধান্য পায় কর্মসংস্থান, সন্ত্রাস দমন ও বর্ণবাদ প্রসঙ্গ। ট্রাম্প বনাম হিলারি লড়াইয়ের শুরুতেই ছিল অর্থনৈতিক বিষয়। প্রথম সুযোগে হিলারি জানিয়ে দেন, ধনীদের জন্য নয়, সবার উপকার হয় এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চান তিনি। খুব গুছিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন প্রতিদ্বন্দ্বীকে। এ সময় নতুন কর্মসংস্থান তৈরি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন দুই প্রার্থী। ট্রাম্পের আয়কর নীতির কারণে মধ্যবিত্তরা চাকরি হারাবে মন্তব্য করে হিলারি বলেন, ট্রাম্পের নীতি ধনীদের আরো ধনী করা। ট্রাম্প আয়কর বিবরণী প্রকাশ না করায় তার সমালোচনাও করেন তিনি। ট্রাম্প তার আয়কর বিবরণী প্রকাশ করেননি কেন সে সম্পর্কে আমার ধারণা হলো তিনি হয়তো ঠিকমতো আয়কর দেন না, তাই লুকানোর চেষ্টা করছেন। ট্রাম্প প্রেসিডেন্ট হলে জনগণের কাছ থেকেও অনেক কিছু লুকানোর চেষ্টা করবেন। হিলারিকে থামিয়ে দিয়ে পাল্টা আক্রমণে ট্রাম্প বলেন, হিলারি ব্যক্তিগত সার্ভারের ইমেল প্রকাশ করলে ট্রাম্প তার আয়কর বিবরণী প্রকাশ করবেন। হিলারির নীতি ব্যবসায় ধস ডেকে আনবে। তবে তিনি বলেন, হিলারির কেবল কথার ফুল ঝুরিয়ে আছে, কাজের বেলায় কিছু করতে পারবেন না তিনি। হিলারির কথার মাঝে প্রায়ই হস্তক্ষেপ করতে দেখা যায় ট্রাম্পকে। অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নে অস্ত্র আইন প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, সবার হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া উচিত হবে না, তবে অবৈধ অভিবাসীদের হাতে যেন কোনোভাবেই অস্ত্র না থাকে তা নিশ্চিত করতে হবে। ট্রাম্প বলেন, ইরাক যুদ্ধের পর ওবামা প্রশাসনের ভুল সিদ্ধান্তের কারণেই আইএস এর সৃষ্টি হয়েছে। আইএস মোকাবিলায় তার কোনো পরিকল্পনা নেই বলে হিলারি যে অভিযোগ করেছেন তা অস্বীকার করে তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে তার। আপনি বলছেন আইএস নিয়ন্ত্রণ করবেন কিভাবে? এখন 30টি দেশে আইএস ছড়িয়ে গেছে। আপনি যখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন কি ভূমিকা পালন করেছেন? আপনাদের ভুল নীতির কারণেই আইএস এর উত্থান ঘটেছে, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। উত্তরে হিলারি বলেন, ইরাক যুদ্ধের পর বুশ প্রশাসন মার্কিন বাহিনীকে দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দেন, ওবামা প্রশাসন নয়। নির্বাচিত হলে আইএস নিয়ন্ত্রণে যা করা সম্ভব সবই করা হবে বলেও জানান তিনি। অভ্যন্তরীণ হামলা মোকাবিলায় কি করণীয় সে নিয়ে দুজন তাদের পরিকল্পনা তুলে ধরেন। ট্রাম্পের বর্ণবাদী আচরণের ইতিহাস তুলে ধরে হিলারি বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট বারাক ওবামার জন্ম যুক্তরাষ্ট্রে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে নিচু মনের পরিচয় দিয়েছেন। নির্বাচনী প্রচারণার সময় দুই প্রার্থী যেভাবে পরস্পরকে ব্যক্তিগত আক্রমণ করেছেন তার রেশ ছিল বিতর্কেও। কিছুদিন আগে নিউমোনিয়া আক্রান্ত হওয়া হিলারির প্রেসিডেন্ট হওয়ার মতো জীবনী শক্তি নেই বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে ট্রাম্পকেই পুরো বিতর্কে বারবার নাক টানতে এবং পানি পান করতে দেখা গেছে। ট্রাম্প অনেক নারী বিদ্বেষী কটূক্তি করেছেন বলে মন্তব্য করেন হিলারি। অন্যদিকে হিলারির রাজনৈতিক অভিজ্ঞতা থাকলেও তা খুব বাজে অভিজ্ঞতা বলে মন্তব্য করেছেন রাজনীতির মাঠে নতুন আসা ধনাঢ্য ব্যবসায়ী ট্রাম্প। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এদিকে বিতর্কের পরপরই সিএনএন এবং
ওআরসির যৌথ জরিপের ফলাফলে দেখা যায় বিতর্কে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন। জরিপ অনুযায়ী 62% সমর্থন হিলারির পক্ষে আর মাত্র 27% সমর্থন পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হিলারি ও ট্রাম্প নিজেদের যোগ্যতা প্রমাণে আরও দুটি বিতর্কে অংশ নেবেন। আগামী 4 অক্টোবর হবে প্রেসিডেন্সিয়াল বিতর্কের দ্বিতীয় পর্ব, আর তৃতীয় ও শেষ পর্ব হবে আগামী 19 অক্টোবর। দুই প্রার্থীর বিতর্কের উপর নির্বাচনের ফলাফল অনেকটা নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। hosting us. The central question in this election is really what যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক দর্শকের রেকর্ড ভেঙেছে হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের বিতর্ক। প্রাক নির্বাচনী প্রথম বিতর্কে হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের তর্কযুদ্ধ প্রবাসীদের মধ্যেও সাড়া ফেলেছে। দুই প্রার্থীরই যুক্তিতর্ক নিয়ে চুলচেরা বিশ্লেষণে নেমে পড়েছেন তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডের হফস্ট্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডেমোক্র্যাট দলীয় হিলারি ক্লিন্টন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিতর্ক। গণমাধ্যমগুলোর জরিপ বলছে 90 মিনিটের এই বিতর্কের দর্শক সংখ্যা 81 মিলিয়ন ছাড়িয়েছে। প্রবাসী বাঙালির অধিকাংশই প্রথম বিতর্কে হিলারিকে এগিয়ে রেখেছেন। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে, আমেরিকান নির্বাচনে হিলারি ক্ষমতা আসবে। মানুষের মনের কথাই হিলারি বলতে পারছে। আর ফ্লোরিডায় তো দেখালো 20 জন আনডিসাইডেড ভোটের মধ্যে 18 জনই বলছে যে আমরা এখন হিলারিকেই ভোট দিব। ট্রাম্পের যে অ্যাগ্রেসিভ মনোভাব, সেটা আমাদেরকে আহত করেছে। তবে ট্রাম্পের পক্ষেও এসেছে মত। কেউ কেউ মনে করেন ট্রাম্প ভালো করেছেন। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্য অত্যন্ত সুনির্দিষ্ট এবং সুন্দর, যে কারণের জন্য হিলারি ক্লিন্টনকে আমার দেখা মতে তেমন ভালো বলে মনে হয়নি, যেহেতু সে 8 বছর ওবামা প্রশাসনের সঙ্গে ওতপ্রোত জড়িত ছিল এবং সে পররাষ্ট্রমন্ত্রীও ছিল, যার জন্য সিরিয়া, ইরাকে, আফগানিস্তানে অধোগতি হয়েছে। এটা আর পুনর্গঠন করার মতন তার যোগ্যতা সামনে আসবে না। নিউ ইয়র্কের অভিবাসী এবং বিশেষ করে দক্ষিণ এশীয় অভিবাসীরা মনে করে মূলধারার গণমাধ্যমগুলো ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ঝুঁকে পড়লেও প্রকৃত জনমত জরিপের ফল হবে ভিন্ন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিন্টনের প্রথম বিতর্কের পর নিজের প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন। স্টেইন বলেছেন তিনি জয়ী হলে নাফটা চুক্তির বিকল্প হিসেবে দ্য গ্রিন নিউ ডিল প্রস্তাব করবেন। এ বিষয়ে হিলারি ক্লিন্টনের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, এতে 2 কোটি শ্রমজীবী মানুষের উন্নয়ন হবে। তবে ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনার বিরোধিতা করেছেন তিনি। তার বক্তব্য, ট্রাম্পের যেসব পরিকল্পনা রয়েছে তার কোনোটি দেশের কাজে আসবে না। স্টেইনের এই বক্তব্য সামাজিক মাধ্যমে প্রচার করা হলে এর ভিউয়ার সংখ্যা মুহূর্তে 9000 ছড়িয়ে যায়। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রতিপালনের অভিযোগ এনে দেশটিকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রাখার আহ্বান জানিয়েছে ভারত। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের শেষ দিনের অধিবেশনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ কাশ্মীরকে ভারতের অবিচ্ছিন্ন অংশ বলে উল্লেখ করেন। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি কমিশনের বৈঠক স্থগিত করেছে ভারত। পানি বন্টন নিয়ে ভারত পাকিস্তান সিন্ধু চুক্তি পুনর্মূল্যায়নে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী রক্ত ও পানি একসঙ্গে বইতে পারে না উল্লেখ করে পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি দেন। চুক্তির হিস্সা অনুযায়ী পানি বন্টন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে 1 বছর পর পর সিন্ধু পানি কমিশনের বৈঠক অনুষ্ঠানের কথা থাকলেও পাকিস্তান সন্ত্রাসে মদদ দেয়া বন্ধ করার আগ পর্যন্ত এই বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আমার মনে হয় এখনই পাকিস্তানের সঙ্গে সিন্ধুর পানি বন্টন চুক্তি বাতিলের কোনো পরিকল্পনা ভারত সরকারের নেই। এ ধরনের ব্যবস্থার উদ্দেশ্য হলো পাকিস্তানকে তাদের বর্তমান অবস্থান থেকে সরে আসার সুযোগ দেয়া। এরপরও যদি তারা সন্ত্রাসীদের মদদ দিয়ে যায় তবে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এদিকে সাধারণ পরিষদের অধিবেশনের শেষ দিনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে কড়া ভাষায় পাকিস্তানের সমালোচনা করেন। কাশ্মীরকে ভারতের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার স্বপ্ন না দেখতে পাকিস্তানের প্রতি আহ্বান জানান সুষমা। পাকিস্তান কদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন সব অভিযোগ তুলেছিলেন, কিন্তু তারাই সন্ত্রাসীদের প্রতিপালন করছে এবং জঙ্গিবাদকে ছড়িয়ে দিচ্ছে ও তাদেরকে রফতানি করছে। এ ধরনের দেশের জাতিসংঘে কোনো জায়গা থাকা উচিত নয়।
গত 18 সেপ্টেম্বর কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করায় দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এ অবস্থায় পাকিস্তানের সঙ্গে সিন্ধুর পানি বণ্টন চুক্তি পুনর্মূল্যায়নের ঘোষণার পর এবার দেশটিকে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে যাচ্ছে নয়াদিল্লি। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে কাশ্মীরের মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল সোমবার নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেন। তারা আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান। কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলার কয়েকদিনের মধ্যেই সোমবার জম্মুর অনন্তনাগ এলাকায় সেনাদের অবস্থান লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। এতে 5 সেনা সদস্য আহত হন। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে জানা যায়নি। জিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সোমবার থেকে আবারও চালু হয়েছে পাকিস্তান ভারতের ট্রেন সেবা। ভারতে অব্যাহত বিক্ষোভের মুখে বৃহস্পতিবার থেকে বন্ধ ছিল সমঝৌতা এক্সপ্রেস নামে ট্রেনটির চলাচল। সোমবার ভারতের রেল কর্মকর্তারা পাকিস্তানকে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়টি নিশ্চিত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ট্রেনটি সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার ও সোমবার পাকিস্তানের লাহোর থেকে ভারতের সীমান্তবর্তী আত্তারি শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখানে যাত্রা বিরতি শেষে রাজধানী দিল্লিতে গিয়ে থামে। পরে একই রুটে তা পাকিস্তান ফিরে যায়। গত বৃহস্পতিবার এই ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়েন দুদেশের সীমান্ত পারাপার করা মানুষ। তবে ভারতের ওয়াগা সীমান্ত দিয়ে লাহোর ও দিল্লির মধ্যে দোস্তি নামের বাসটির চলাচল স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। টাইফুন মেঘের আঘাতে লন্ডভন্ড তাইওয়ানের পূর্ব উপকূল। বিমানবন্দর বন্ধ ঘোষণা, বিদ্যুৎ বিচ্ছিন্ন 9.5 লাখ ঘরবাড়ি। কলকাতা বিমানবন্দর এলাকা থেকে মঙ্গলবার অসীম কুমার সাহা নামে এক জাল নোট ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার সঙ্গে একদিন আগে গ্রেপ্তার হওয়া 3 বাংলাদেশি সহ 6 জঙ্গির যোগাযোগ ছিল বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ অসীম কুমার সাহাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। ভারতীয় গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন ফারুকের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল তার। প্রতিবেদনে আরও বলা হয়, ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা ছাড়াও এক পুলিশকে হত্যা করে 2 শীর্ষ জঙ্গি সালাউদ্দিন সালেহীন ও জাহিদুল ইসলাম সহ 3 জনকে ছিনিয়ে নিয়েছিল ফারুক ও তার দল। যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে আবুল কালাম রহিম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোর রাতে লস অ্যাঞ্জেলেসের সিটির নর্থ হলিউড বেলাইয়ার এভিনিউ এলাকায় এই ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, স্থানীয় A&D লিকার মার্টে হামলা চালায় অস্ত্রধারী এক নারী ও এক পুরুষ। এ সময় নারীর ছোড়া গুলিতে সেখানে থাকা আবুল কালাম রহিমের মৃত্যু হয় বলে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দোকানের মালিক। মার্টটির সিসি ক্যামেরার ছবি পরীক্ষা করে ঘাতকদের শনাক্ত করা হলেও এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহত আবুল কালামের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি 16 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ময়না তদন্ত শেষে নিহত আবুল কালামের লাশ ঢাকায় আনা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি নিহতের ঘটনার বিস্তারিত জানতে আমরা কথা বলেছিলাম বাংলাদেশি কমিউনিটির নেতা শহীদুল ইসলাম বাচ্চুর সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছিলেন বিস্তারিত। লস অ্যাঞ্জেলেসে শনিবার 24 অক্টোবর রাত 11:30 PM আমাদের প্রবাসী বাঙালি জনাব মোহাম্মদ আবুল কালাম উনি মৃত্যুবরণ করেছে। আজ রাত 11:30-এ আমরা খবর পাই সকালবেলায় যে উনি কাজে ছিলেন। কাজের 2 জন লোক, একটা মেয়ে ইয়ং, একটা ছেলে, বয়স হয় আনুমানিক তারা যেটা বলছে 25 থেকে 30 হতে পারে। তারা এসে ওনাকে একটা চিঠি দিয়েছে। চিঠিতে কি লেখা ছিল আমরা জানি না এখন পর্যন্ত। তো চিঠিতে লেখা ছিল যে এটা পড়ো। তো উনি বলেছে জাস্ট গিভ মি টাইম। বলতেই উনি কেন টাইম চাইল এটাই ওনাকে গুলি করলো মাথায়, রাইট ওয়েতে, এবং উনি স্পটে ডেথ হয়, মারা যায়, যেটা পুলিশের বক্তব্য। উনি থাকেন শারমান ওয়ে এবং কোল্ড ওয়াটার ক্যানিয়ন, এটা নর্থ হলিউডে। উনি দীর্ঘ 16 বছর প্রবাস জীবনে ছিলেন। পুলিশের এখন যে স্টেটমেন্ট দিয়েছে, আমরা এখন পর্যন্ত যা খবর পেয়েছি তথ্য, যে পুলিশ বলছে এটা রবারি। কি কারণ হয়েছে এখন পর্যন্ত জানতে পারি নাই, কিন্তু তাদের ছবি এবং গাড়ির নম্বরটা তারা পেয়েছে। নাও আন্ডার ইনভেস্টিগেশন। এবং উনার মৃতদেহ এখন কর্নার অফিস, লস অ্যাঞ্জেলেস কর্নার অফিসে আছে। এখন তারা ইনভেস্টিগেশন পরে আমাদেরকে উনার মৃতদেহ হস্তান্তর করবে এই সপ্তাহে যে কোনো এক মুহূর্তে। লিটল বাংলাদেশ অফ লস অ্যাঞ্জেলেসে, যেখানে আমরা সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে অলমোস্ট 50,000 বাঙালি, এটা শোকের ছায়া এসেছে আমাদের ভিতরে। প্রত্যেকটা ঘরে কান্না ভেঙে পড়েছে সবাই।
তো আমাদের একটাই কথা, এটা কিভাবে হয়েছে ইনভেস্টিগেশন আমরা জানতে পারবো, এটা হেড ক্রাইম কিনা, এটা রবারি কিনা। তারা পুলিশ বলছে রবারি, এখন পর্যন্ত আমরা এই খবরটা পেয়েছি। এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে দুর্বৃত্তদের হামলার এক পর্যটক খুন হয়েছেন। পুলিশ জানিয়েছে সোমবার 4th অ্যাভিনিউ রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় ছিনতাইকারীর কবলে পড়েন টেডি গ্র্যাটিস নামের সেই পর্যটক। এ সময় তার সাথে এক বন্ধুও ছিল, তবে সে দৌড়ে পালিয়ে যায়। গ্রাসেটকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে ছিনতাইকারীদের ধরতে না পারলেও তাদের ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। হত্যাকারীদের ধরতে সিসি ক্যামেরার ফুটেজ থেকে তাদের ছবিও প্রকাশ করা হয়েছে। এমন পরিস্থিতি এড়াতে স্থানীয় পুলিশ ন্যাশভিলের সব পর্যটকদের সতর্ক করেছে। এদিকে বাল্টিমোরে এক সপ্তাহ আগে মার্কিন পুলিশের আগ্রাসনের শিকার হওয়া 21 বছর বয়সী টাউন বয়েড মারা গেছেন। তার পরিবার বলছে বুধবার পুলিশের কাছে সাহায্যের জন্য ফোন করলে পুলিশ এসে উল্টো তাকেই বেধড়ক পেটায়। এরপরই গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের শপিং মলের সামনে হামলার সঙ্গে জড়িত ব্যক্তি একজন আইনজীবী ছিলেন এবং তিনি হতাশায় ভুগছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে হামলাকারীর কাছ থেকে একটি পিস্তল, একটি রাইফেল, একটি ছুরি ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত হামলার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছুই জানা যায়নি। এর মধ্যে হামলাকারীর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। সোমবার হিউস্টনের একটি শপিং মলে হামলা চালায় ওই বন্দুকধারী। এতে 9 জন আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। কর্তৃপক্ষ জানিয়েছে হামলার পর বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ভবিষ্যতে লেবার দলে বাংলাদেশিদের অংশগ্রহণ আরো বাড়ার আশাবাদ দলের শীর্ষ নেতাদের। করবেন বাংলাদেশের ভালো বন্ধু বললেন চিউলে। টাইফুন মেঘের আঘাতে লন্ডভন্ড তাইওয়ানের পূর্ব উপকূল। আহত হয়েছেন অন্তত 32 জন। মেঘের প্রভাবে উপকূলে ভূমিধসের সৃষ্টি হয়েছে। রাজধানী তাইপেতে ভারী বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকালে তাইওয়ানের পূর্বাঞ্চলে ঘন্টায় 24 কিলোমিটার বেগে মেঘি আঘাত হানে। মাঝারি মাত্রার টাইফুন হলেও পূর্বাভাসের আগেই সেটি আঘাত হানায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাইওয়ানের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ রয়েছে সব ধরনের বিমান চলাচল। বন্ধ রয়েছে সড়ক ও রেল যোগাযোগও। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 9.5 লাখ ঘরবাড়ি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 5,000-এরও বেশি মানুষকে। মেঘের প্রভাবে উপকূলে ঘন্টায় 22 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে। দেশটির ঘূর্ণিঝড় কেন্দ্র জানিয়েছে টাইফুন মেঘি ক্রমশ দুর্বল হয়ে চীনের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। সিরিয়ার সরকারি সেনা হত্যার ঘটনা ধামা চাপা দিতেই যুক্তরাষ্ট্র আলেপ্পোর সাম্প্রতিক বিমান হামলার জন্য রাশিয়াকে দায়ী করছে বলে অভিযোগ মস্কোর। জঙ্গি গোষ্ঠী আল নুসরাকে অস্ত্র দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি জঙ্গি গোষ্ঠীটির এক শীর্ষ কমান্ডারের বরাত দিয়ে প্রকাশিত একটি জার্মান পত্রিকার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। মার্কিন নেতৃত্বাধীন জোটের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কেউ আল নুসরাকে এই ধরনের সহায়তা দিয়ে থাকতে পারে বলে ধারণা তাদের। এদিকে সিরিয়ায় একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনে দামেস্ক পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুআল্লেম। কোনোভাবেই যেন থামছে না বর্বরতা। গত কয়েকদিন ধরে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মুহুর্মুহু বিমান হামলায় যেন ধ্বংসের দ্বারপ্রান্তে এক একটি শহর। অবরুদ্ধ এসব শহরগুলোতে ভেঙে পড়েছে পানি সরবরাহ ব্যবস্থা। দেখা দিয়েছে মারাত্মক পানি ও খাবারের সংকট। এই অবস্থায় সোমবার প্রায় 5 মাস পর প্রয়োজনীয় খাবার নিয়ে অবরুদ্ধ মাদায়া শহরে পৌঁছায় জাতিসংঘের ত্রাণের বহর। মাদায়া ছাড়াও এদিন দামেস্ক ও ইদলিবের উপকণ্ঠে অবস্থিত আরো কয়েকটি শহরেও এ ত্রাণের বহর পৌঁছায় বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। আজকের দিনটি খুবই স্মরণীয়। প্রায় 5 মাসের প্রতীক্ষার পর অবশেষে আমরা মাদায়ায় পৌঁছাতে সক্ষম হয়েছি। শীতের ঠিক আগ দিয়ে এসব ত্রাণ সামগ্রী এখানকার মানুষদের জীবন রক্ষায় খুবই প্রয়োজনীয় ছিল। তাদের সবার একটাই প্রশ্ন, কিসের অপরাধে তাদের আজকের এই পরিণতি? কেন তাদেরকে আজ মৃত্যুর সঙ্গে লড়াই করে বাঁচতে হচ্ছে? একদিকে যখন মাদায়ায় ত্রাণ সরবরাহ করছে জাতিসংঘ, ঠিক তখনই আলেপ্পোয় অব্যাহত রয়েছে বিদ্রোহীদের লক্ষ্য করে সিরীয় ও রুশ বাহিনীর বিমান হামলা। আলেপ্পোয় রুশ বিমান হামলার কারণে নিরপরাধ সাধারণ মানুষকে প্রাণ দিতে হচ্ছে। গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইরাক ও লিবিয়া যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়। একই সঙ্গে ওই দুটি দেশের যুদ্ধের নামে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র যে ধরনের সহিংসতা চালিয়েছে তা সত্যিকারের বর্বরতা বলে মন্তব্য করা হয়। সন্ত্রাস দমনের নামে ইরাক ও লিবিয়ায় যুক্তরাষ্ট্র যা করেছে বা করছে তা সত্যিকারের বর্বরতা। বর্তমান বিশ্বে এ ধরনের বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদিকে আল নুসরাকে একটি জঙ্গি গোষ্ঠী হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্র কখনোই তাদেরকে অস্ত্র দিয়ে সহায়তা করবে না বলে জানিয়েছে ওয়াশিংটন। সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। সম্প্রতি একটি জার্মান পত্রিকায় প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেয়া হয়। আল নুসরার এক শীর্ষ কমান্ডারের বরাত দিয়ে জার্মান ওই পত্রিকার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র সহ এর মিত্র রাষ্ট্রগুলো অনেকদিন ধরেই অস্ত্র সহায়তা দিয়ে আসছে জঙ্গি গোষ্ঠী আল নুসরাকে। এই যখন অবস্থা, তখন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম জানালেন, সিরিয়ায় একটি জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠায় পুরোপুরি প্রস্তুত দামেস্ক। একই সঙ্গে সিরিয়ায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকেও অভিযুক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্র যদি চাইতো তবে অনেক আগেই সিরিয়া সংকটের শান্তিপূর্ণ সমাধান হতো। আমি কখনোই বিশ্বাস করতে চাই না যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট বিদ্রোহী গ্রুপ ও মিত্র রাষ্ট্রগুলোর উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তারা চাইলেই তাদেরকে যুদ্ধবিরতি মানতে বাধ্য করতে পারে। তবে ঐকমত্যের ওই সরকারে প্রেসিডেন্ট আসাদ থাকবেন কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। জঙ্গি গোষ্ঠী আইএস ইউরোপে গাড়ি বোমা বিস্ফোরণ ও রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাস দমন ইউনিট। এই অবস্থায় সংস্থাটির প্রধান গোয়েন্দা কর্মকর্তা গিলেস দি কারশেফ জোটের সদস্য রাষ্ট্রগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ দেন। জঙ্গিরা 6টি উপায়ে শক্তিশালী হয়ে উঠছে উল্লেখ করে ডি কারশেফ বলেন, শরণার্থী, অভিবাসী ও পলাতক আসামি, বিশেষত মানসিকভাবে বিপর্যস্ত মানুষদের প্ররোচিত করে জঙ্গিরা নিজেদের দল ভারী করছে। তাদের বেশিরভাগকে আত্মঘাতী বোমা হামলার জন্য প্রস্তুত করা হয় বলে জানান তিনি। আইএস এর প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধারা শরণার্থী বেশে ইউরোপে প্রবেশ করছে বলে হুঁশিয়ারি করেন ওই গোয়েন্দা সংস্থার প্রধান। সামাজিক গণমাধ্যম জঙ্গিদের একটি বড় অস্ত্র, এমনকি নিজ পরিবারের সদস্যদেরও তারা জঙ্গিবাদের পথে ঠেলে দিচ্ছে। আফগানিস্তানের সেনাবাহিনীর অভিযানে পাকিস্তানি তালেবানের শীর্ষ কমান্ডার আজম তারিক নিহত হয়েছে। পাকুতিয়া প্রদেশের সীমান্তবর্তী অঞ্চলে ওই হামলায় আজম তারিকের ছেলে, প্রধান সহযোগী সহ আরও 9 জন নিহত হয় বলে জানায় গণমাধ্যম। ন্যাটোর সহায়তায় আফগান সেনারা শনিবার রাতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বারমল জেলায় অভিযান পরিচালনা করে। পরে সোমবার গণমাধ্যমকে ওই জঙ্গি নেতার নিহতের খবর নিশ্চিত করে সেনাবাহিনী। 2014 সালে তালেবান গোষ্ঠী ভেঙে যাওয়ার পর সাইদ সাজনা নেতৃত্বাধীন একটি অংশের মুখপাত্র হিসেবে নেতৃত্ব দিয়ে আসছিলেন আজম। তার আগে টানা 4 বছর হাকিমুল্লাহ মেসুদ নেতৃত্বাধীন তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি এর মুখপাত্র ছিলেন এই জঙ্গি নেতা। পাকিস্তানে জঙ্গি বিরোধী সামরিক অভিযানের কারণে আজম তারিক আফগানিস্তানের ঠাঁই নিয়ে দল পরিচালনা করে আসছিল। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় আলাদা 2টি হামলায় 10 সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, সোমবার ইরাক সীমান্তের কাছে উলুদেরে শহরে সংঘর্ষের সময় 6 তুর্কি সেনা সদস্য নিহত হয়। এর আগে একই দিন মধ্যরাতে মারাদিন প্রদেশে গাড়ি বোমা হামলায় 2 সেনা সদস্য ও স্থানীয় নিরাপত্তা বাহিনীর 2 সদস্য নিহত হন। এসব হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে এর সদস্যদের দায়ী করছে আঙ্কারা সরকার। হারিরি প্রদেশে গত কয়েক সপ্তাহ ধরে চলা এই অভিযানে প্রায় 320 পিকেকে সদস্যকে হত্যা করেছে তুর্কি সেনাবাহিনী। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বোকো হারাম জঙ্গি গোষ্ঠীটির 2টি পৃথক হামলায় 8 সেনা সদস্য নিহত হয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র জানায়, রোববার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে সেনাঘাঁটিতে অতর্কিতে হামলা চালায় বোকো হারামের সদস্যরা। এতে এক সেনা কর্মকর্তা সহ 3 সেনা সদস্য নিহত হন। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলীয় লগোমারি এলাকায় সেনাঘাঁটিতে হামলা চালায় বোকো হারামের সদস্যরা। এ সময় সংঘর্ষে 4 সেনা সদস্য নিহত হন। গত এক সপ্তাহে বোকো হারামের সঙ্গে সংঘর্ষে প্রায় 40 সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ব্রাজিলের পেট্রোবাস কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আন্তোনিও পালোচ্চিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ব্রাজিলের সরকারি আইনজীবী সংবাদ সম্মেলনে জানান, তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ক্ষমতায় থাকাকালীন পেট্রোবাস কোম্পানিকে সহযোগিতা করার পাশাপাশি ওয়ার্কার্স পার্টির ফান্ডে আর্থিক অনুদানের ব্যবস্থা করেছিলেন বলে দাবি জানান তিনি।
তবে পালচ্চির আইনজীবী জানান তিনি সম্পূর্ণ নির্দোষ। এর আগে গেল সপ্তাহে দেশটির আরেক প্রাক্তন মন্ত্রী গুডিও মান্টেগাকে একই অভিযোগে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। প্রাক্তন প্রেসিডেন্ট লুলা দা সিলভার মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ছিলেন অ্যান্টনিও পালচ্চি। ব্রিটেনের মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে ব্রিটিশ এমপি ও লেবার দলের শীর্ষ নেতারা আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে দলটিতে বাংলাদেশিদের অংশগ্রহণ আরও বাড়বে। লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক সম্মেলনে দলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন বক্তারা। এই সময় বঙ্গবন্ধুর নাতনি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর লেবার পার্টির নেতা জেরেমি কর্বিনকে বাংলাদেশের ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেন। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। লেবার পার্টি নেতাদের মিলন মেলায় পরিণত হয় লিভারপুলের স্পাইস লাউঞ্জ রেস্টুরেন্ট। লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বেশ কয়েকজন ব্রিটিশ শ্যাডো সেক্রেটারি, মন্ত্রী ও লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি সহ কাউন্সিলর বৃন্দ। লেবার পার্টির শীর্ষ নেতারা ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির সাফল্য এবং ধারাবাহিক অগ্রযাত্রার প্রশংসা করেন। অন্যান্য দলের চেয়ে লেবার পার্টিতে বেশি বাংলাদেশি তরুণরা যোগ দিচ্ছে আর তারা ভালো কাজ করছে। আমরা চাই ভবিষ্যতে বাংলাদেশি কমিউনিটি থেকে আরো লোকজন আমাদের দলে যোগ দিয়ে দলকে আরো শক্তিশালী করে তুলতে সহায়তা করবে। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশি বংশোদ্ভূত 3 ব্রিটিশ এমপি। লেবার দলের নবনির্বাচিত নেতা জেরেমি কর্বিন বাংলাদেশি কমিউনিটির জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী। বাংলাদেশ কমিউনিটির জন্য কিন্তু জেরেমি কর্বিনের মতন যেভাবে কাজ করেছে আর কিন্তু কেউ কাজ করেন নাই। সেই ইসলিংটনের এমপি অনেকদিন ধরে, আর বাংলাদেশের কমিউনিটি আপনি যাকেই জিজ্ঞেস করেন সবাই কিন্তু জেরেমি কর্বিনকে চিনে। তো জেরেমি যদি বাংলাদেশি কমিউনিটির জন্য বেশি না করতে পারে আর কেউ করতে পারবে না। লেবার পার্টির নেতা জেরেমি কর্বিনের কেবল দায়িত্বই নয়, তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো দলের মধ্যে ঐক্য গড়ে তোলার পাশাপাশি দলকে শক্তিশালী করা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সবসময় তাকে সহায়তা করব। পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ার হাওয়ার্ড ডোভার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারি সৈয়দ আবুল বাশার। জেরেমি কর্বিনের অধীনে আমরা বাংলাদেশি কমিউনিটি, ট্রেড ইউনিয়ন সবাই এক হয়ে কাজ করব এবং দলকে আরো সামনে এগিয়ে নিয়ে যাব। ব্রিটেনের মূলধারার রাজনীতি, শিক্ষা ও ব্যবসা ক্ষেত্রে ব্রিটিশ বাংলাদেশিদের অগ্রযাত্রার প্রশংসা করেন বক্তারা। সময় সংবাদ, লন্ডন। অবশেষে কলম্বিয়ার প্রেসিডেন্ট মানুয়েল সান্তোস ও দেশটির বামপন্থী ফার্ক নেতার মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে ফার্ক বিরোধী বিদ্রোহীদের সঙ্গে 52 বছরের গৃহযুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে। সোমবার কলম্বিয়ার দক্ষিণাঞ্চলের ইয়ারি প্লেইন্সে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই সময় ফার্ক নেতা গেল 5 দশকের বেশি সময় ধরে চলা সহিংসতার শিকার ব্যক্তি ও পরিবারের কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি তাদের অস্ত্র সমর্পণের প্রতিশ্রুতি দেন। এই চুক্তির পর ফার্ক দল একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করবে। কলম্বিয়ার সরকার ও ফার্ক বিদ্রোহীদের মধ্যকার সহিংসতায় এ পর্যন্ত 2.5 লাখের বেশি মানুষ নিহত হয়েছে, গৃহহীন হয়েছে অন্তত 7 লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক সহায়তা বাড়াতে নতুন এক চুক্তির অনুমোদন দিয়েছে জাপান সরকার। অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট আকসা নামে ওই চুক্তির আওতায় জাপান ও যুক্তরাষ্ট্র সামরিক শক্তি বাড়াতে একে অপরকে যুদ্ধের সাজ সরঞ্জাম সরবরাহ করবে। গত 2 দশক ধরে জাপানের সামরিক বাহিনী কেবল আত্মরক্ষার কৌশল ও নীতি অবলম্বন করে আসলেও মার্চে তারা সমন্বিত আত্মরক্ষা প্রশিক্ষণের পাশাপাশি দেশের বাইরেও সামরিক অভিযান পরিচালনার নীতি গ্রহণ করে। সম্প্রতি চীন এবং উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই জাপান ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক সহায়তা বিষয়ক চুক্তির অনুমোদন দিল টোকিও। এর আগেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক সহায়তা আদান প্রদানের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক উদ্ধার অভিযানে অংশ নেয় জাপান। গত জানুয়ারিতে ইরানের জলসীমায় অবৈধভাবে ঢুকে পড়া যুক্তরাষ্ট্রের 2টি জাহাজ আটকের পর কয়েক হাজার গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নেওয়ার কথা জানিয়েছেন ইরানের এক শীর্ষ নৌ কমান্ডার। সোমবার কথা জানান ইরানের রিভলিউশন গার্ড কর্পোরেশনের কমান্ডার জেনারেল আলী রাজেমজৌ। মার্কিন নাবিকদের আটক করে ওই নথিগুলো ছিনিয়ে নেওয়া হয় জানালেও নথিগুলোর বিষয়ে পরিষ্কার করে কিছু জানাননি তিনি। গত 12 জানুয়ারি পারস্য গালফ উপকূল থেকে অবৈধভাবে ইরানের জলসীমায় ঢুকে পড়ায় 2টি মার্কিন জাহাজ আটক করে এর নাবিকদের কয়েক ঘন্টা আটকে রাখে ইরানের রিভলিউশন গার্ডের সদস্যরা। ইরান বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক হুমা হুডাফরারকে মুক্তি দিয়েছে তেহরান।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তথ্য নিশ্চিত করেছেন। ওমান হয়ে হোমা কানাডায় ফিরবেন বলে জানিয়েছে তার পরিবার। গেল মার্চে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি অভিযোগে হোমা হুটফারকে গ্রেফতার করে কারাগারে পাঠায় তেহরান। পরিবারকে অভিযোগ, কারাগারের ভেতরে হোমা মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন। পরে কানাডার প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক ইরান সফরে হোমার মুক্তির জন্য কূটনৈতিক প্রক্রিয়া শুরু করলে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তেহরান। হোমা হুটফার কানাডার মন্ট্রিল কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক বলে জানা গেছে। মুসলিম নারীদের অধিকার আন্দোলনেও সক্রিয় ছিলেন তিনি। খেলা মানেই বিনোদন, আর এই বিনোদনে বাড়তি মাত্রা যোগ করতে প্রায় ভিন্নতা আনার চেষ্টা করে থাকেন ক্রীড়াপ্রেমীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হয়ে গেল এমনই এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। মানুষের জন্য নয়, সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে সার্ফিং এর জন্য চার পেয়ে কুকুরদের নিয়ে ক্যালিফোর্নিয়ার হান্টিংটন সমুদ্র সৈকতে আয়োজন করা হয়ে থাকে এই ভিন্নধর্মী প্রতিযোগিতার। উত্তাল সমুদ্রের মাঝে বিশাল আকৃতির ঢেউ, আর সেই ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়ার দুঃসাহসিক খেলা সার্ফিং। সরু ছোট একটি বোর্ডের ওপর দু পায়ে দাঁড়িয়ে থেকে ভারসাম্য রক্ষায় যেখানে মানুষ হিমশিম খায়, সেখানে দিব্যি সার্ফিং করে যাচ্ছে কুকুর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের কাছে হান্টিংটন সমুদ্র সৈকতে দেখা গেল এ রোমাঞ্চকর দৃশ্য। এবছর অষ্টমবারের মতো এ ডগ সার্ফিং প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিশ্বের নানা প্রান্তের ভিন্ন ভিন্ন প্রজাতির কুকুরের মালিকরা হাজির হন তাদের প্রিয় কুকুর নিয়ে। এটা সত্যি চমৎকার একটি আয়োজন। কুকুরের জন্য এত কিছুর ব্যবস্থা করা হয়েছে দেখে দারুণ লাগছে। এই প্রতিযোগিতা দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে। আমার কুকুরের নাম বুনো, ও আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমরা ব্রাজিল থেকে এসেছি। এখানে এসে আমার মতো অন্যদের তাদের পোষা প্রাণীর প্রতি ভালোবাসা দেখে আমার খুবই ভালো লাগছে। পুরনো প্রতিযোগীদের পাশাপাশি এবারের আসরে অংশ নেয় নতুন প্রতিযোগীও। আমি এই প্রথম এখানে এসেছি। কুকুরদের সার্ফিং প্রতিযোগিতায় অংশ নেওয়া ও তাদের প্রতি লোকজনের সমর্থন দেখে খুবই ভালো লাগছে। আমি এরপর থেকে প্রতি বছরই এখানে আসব। সৈকতে উপস্থিত দর্শনার্থীরা মজার এ প্রতিযোগিতাটি দারুণ উপভোগ করেন। এই সার্ফিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে কুকুরদের দেয়া হয় বিশেষ প্রশিক্ষণ। প্রথমে স্থির পানিতে বোর্ডের ওপর ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে থাকার প্রশিক্ষণ দেয়া হয়। এরপর সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের মধ্যে কিভাবে সার্ফিং করতে হয় তা শেখানো হয়। শিরিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানাবো আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। She doesn't have the stamina. I said she doesn't have the stamina. Looks to stamina. But this is a man who has called women pigs, slobs, and dogs. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম বিতর্কে হিলারির জয়। 90 মিনিটের বাকযুদ্ধে বাদ যায়নি ব্যক্তিগত রেষারেষিও। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি কমিশনের বৈঠক স্থগিত ভারতের। রক্ত ও পানি একসঙ্গে বইতে পারে না, মোদির কড়া জবাব। কলকাতা বিমানবন্দর থেকে জাল নোট ব্যবসায়ী গ্রেপ্তার। তার সঙ্গে দুর্গোৎসবে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার জঙ্গিদের যোগাযোগ ছিল দাবি পুলিশের। এবং সিরীয় সেনা হত্যার ঘটনা ধামা চাপা দিতেই বিমান হামলার জন্য রাশিয়াকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। অভিযোগ রাশিয়ার। ঐক্যমত্যের সরকার গঠনে প্রস্তুত আসাদ সরকার। এ ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।